নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। স্পর্শে রুমে যাওয়ার জন্য উঠে দাঁড়ালাম, কিন্তু আর যাওয়া হলো না। রুমে যাওয়ার আগের মুহূর্তেই শাশুড়িমা এসে টেনে ডাইনিং টেবিলে বসিয়ে দিল। একে একে পরিবারের সবাই এসে খেতে বসলো। আমার আর স্পর্শের রুমে যাওয়া হলো না। আমি অসহায় মুখ করে বসে খাবারের দিকে তাকিয়ে রইলাম। সবার শেষে স্পর্শও এলো হাসি মুখে, আর আমার পাশে চেয়ার টেনে বসলো। আমি এক নজর তার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিলাম। স্পর্শ সেই ক্ষণে আমার দিকে মৃদু ঝুঁকে নিচু স্বরে বলল, মন খারাপ করো না মায়ারানী, তোমাকে আজ আমার রুম দেখিয়েই বিদায় করব, ডোন্ট ওয়ারি। আমি বিহ্বল দৃষ্টিতে নিক্ষেপ করলাম স্পর্শের পানে। স্পর্শের শ্যামবর্ণ মুখে তখন নজর কাড়া হাসি। আমিও সেই সুন্দর হাসি দেখে নিচের ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে তুললাম। খাওয়া দাওয়া শেষ করে আমার যাওয়ার পালা এলো। সন্ধ্যার আগে যেতে হবে। শাশুড়িমা স্পর্শকে ডেকে বলল আমাকে পৌঁছে দিতে। আমি মুখটা কালো করে বসে আছি। স্পর্শ যে তখন বলল রুম না দেখিয়ে বিদায় করবে না। এখন এসব কি? স্পর্শ রেডি হয়ে এসেছে। তিনি কি ভুলে গেছে এখন তো আমি ওনার বউ? তার রুম দেখার কি একটু অধিকারও আমার নাই? অভিমান শুরু হতে লাগলো। আমার কিশোরী মনে ক্ষণে ক্ষণে অভিমান হতে লাগে। স্পর্শ হঠাৎ নিজের মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু আমি একটু মারিয়াকে আমার রুমে নিয়ে যাই। আমি ফ্যালফ্যাল করে স্পর্শের দিকে তাকিয়ে আছি। নিজের মাকে এই কথা কি বলছে? ওনার দেখি লজ্জাও নাই। মা কি মনে করবে? আমি লজ্জা পেলাম এবার। এইমাত্র স্পর্শের উপর আমার অভিমান হচ্ছিল। তিনি আমাকে রুম দেখানোর কথা বলে ভুলে গেছেন বোধ হয়, কিন্তু এখন আবার স্পর্শের এমন ব্যবহার দেখে আমি লজ্জা পাচ্ছি। নিজের এমন কর্মকাণ্ডে নিজেই লজ্জিত হচ্ছে মনে মনে। নিজের মন তো নিজেই বুঝে উঠতে পারছে না। স্পর্শ কিভাবে এই মন বুঝবে? আমি আসলে একটা পাগলি। আমি নিজেই চিন্তা ভাবনায় মশগুল ছিলাম। তখন মা ছেলের মধ্যে কি কথা হলো আমি কিছুই বুঝতে পারলাম না। শুধু সম্মতি ফিরে পেলাম স্পর্শের হাতের স্পর্শে। তিনি তার বাম হাত দিয়ে আমার ডান হাত আলতো স্পর্শে ধরেছে, তারপর নিয়ে যাচ্ছে দোতলায়। সবার সামনে এভাবে সরাসরি স্পর্শের হাত ধরে হাঁটতে আমার অস্বস্তি হচ্ছিল। আমি মাথা নিচু করে গুটিসুটি পায়ে স্পর্শের পিছনে পিছনে এলাম। দরজা খুলে ভিতরে ঢুকতেই আমার কানে মৃদুস্বরে একটা কথাই ভেসে এলো, ওয়েলকাম টু মাই রুম মায়ারানী। এই প্রথম স্পর্শ আমার কানের কাছে একদম মুখ ঠেকিয়ে কথাটা বলেছে। স্পর্শের প্রতিটি গরম নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়েছে। আমি চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিয়েছি। কেমন যেন অদ্ভুত ফিলিংস হলো, আমার শরীর কাঁটা দিয়ে উঠল যেন। বুকের ধুকপুকানি জোরে জোরে বিট হচ্ছে। রুমটা আহামরি খুব সুন্দর না, আসলে আমার কেন জানি পছন্দ হলো না। খুব সাধারণ একটা রুম, ইয়া বড় রুমে একটা ইয়া বড় খাট, একটা ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে আমার চোখ কপালে উঠে গেল। ড্রেসিং টেবিল ভর্তি মেয়েদের জিনিসে ভরপুর। একপাশে বইয়ের সমাহার, অসংখ্য বই আছে। আমি ঘুরতে ঘুরতে খাটের সোজা উপরে দেওয়ালে তাকালাম। দেওয়ালে পেন্টিং করা কিছু ফটো আছে। সেখানে স্পর্শের একটা স্টাইল করা ফটো। মনে হলো এটা ভার্সিটিতে তোলা হবে। ঘুরতে ঘুরতে একটা আর্ট করা ছবি পেলাম। ছবিটার মধ্যে চোখ আর্ট করা শুধু। চোখটা দেখে আমার চেনা চেনা লাগলো, কিন্তু আমি চিনতে পারলাম না। চোখটা এত সুন্দর করে এঁকেছে যে চোখ দেখে আমিও ক্রাশ খাইলাম। চোখটা খুব নজর কাড়া না হলেও আর্ট করাটা অসম্ভব সুন্দর হয়েছে। যে কেউই এক দেখায় চোখের উপর বড় সড়ো ক্রাশ খাবে। শুধু চোখ আর্ট করে বড় করে বাঁধিয়ে রেখেছে। খুব যত্ন সহকারে তার নিচে আবার লেখা মাই লাভ। মাই লাভ দেখে আমি চোখ বড় বড় করে স্পর্শের দিকে তাকিয়ে বললাম, এটা কার চোখ আর কে আর্ট করেছে? আপনি নিচের রুমে এটা এত যত্ন সহকারে রেখেছেন কেন? নিচে আবার লেখা মাই লাভ, এসবের মানে কি? এই চোখের মেয়েটাকে কি আপনি ভালোবাসেন? স্পর্শ পেন্টিং করা ছবিটার দিকে তাকিয়ে অনুভূতি মাখা গলায় বলল, হ্যাঁ, খুব বেশি ভালোবাসি এই মেয়েটাকে, যার চোখের মায়ায় পড়ে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে শুধু মন চায় তাকে সামনে বসিয়ে চোখের দিকে অনন্তকাল চেয়ে থেকে চোখের তৃষ্ণা মেটাই।
কিন্তু সে খুব অভিমানী। আমি কাঁদো কাঁদো মুখ করে স্পর্শের মুখে অন্য একজনের জন্য অসীম ভালোবাসা দেখে ডুকরে উঠলাম। এই জন্যই উনি আমাকে এ রুমে আসতে দিত না, খালি বাহানা দেখাতো এই মেয়ের জন্য। কে এই মেয়ে, কোথায় তার বাড়ি? আমাকে না বলে কত ভালোবাসে, তাহলে সেসব কি? আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি বিছানায় থপ করে বসে ফুপিয়ে কাঁদতে লাগলাম মুখ ঢেকে। আগে তো উনি আমার শুধু হবু বর ছিল। এইসব আগে জানতে পারলে আমি নিজের অনুভূতি কন্ট্রোল করতে পারতাম, কিন্তু এখন তো উনি আমার স্বামী। এখন আমি কি করব? কি সুন্দর অবলীলায় আমার সামনে আরেকজনকে নিয়ে ভালোবাসার বাক্য বর্ণনা করলো। কেঁদে কেটে চোখ মুখ লাল করে দিলাম। স্পর্শ আমার দুহাত টেনে মুখ থেকে সরিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, কি হলো তোমার, কাঁদছো কেন? আমি কিছু বললাম না। স্পর্শ আবার বলল, আরে চুপ করে আছো কেন, কথা বলো। হুট করে কাঁদা শুরু করলে কেন? আমি কান্না থামিয়ে স্পর্শকে বললাম, অসভ্য, আপনি চরম অসভ্য লোক, খুব খারাপ। বউ থাকতে অন্য মেয়েকে ভালোবাসি বললেন। এই যে এত বছর ধরে আমার বাবার পিছনে পড়েছিলেন আমাকে ভালোবাসি বলে, এখন বিয়েও করে নিয়েছেন, এখন বলছেন আপনি আরেকটা মেয়েকে ভালোবাসেন। এইভাবে আমাকে ধোঁকা দিলেন। স্পর্শ আমার চোখের দিকে তাকিয়ে বলল, এই চোখে জল খুব মানায়, কাঁদতে মানা করব না, কাঁদো ইচ্ছে মতো। আমি তোমার ভেজা চোখের প্রেমে পড়তে চাই মায়া রানী। বলেই স্পর্শ আমাকে বলল, পাগলি, পেইন্টিং এ এই অপরূপ সুন্দর অক্ষি দুটি চিনতে পারলে না? তোমার কি এই চোখ পরিচিত লাগেনি? আপনি আবার কোন পরিচিত কাউকে ভালোবাসেন? গাধা, আসো আমার সাথে। স্পর্শ আমার হাত ধরে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে দাঁড় করিয়ে বলল, দেখো তো চোখটা কোথাও খুঁজে পাও নাকি? আমি বোকার চোখে আয়নার দিকে তাকিয়ে আছি। স্পর্শ আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, পাগলি, নিজেকে যে কেউ চিনতে পারে না এটা তোমাকে না দেখলে জানতাম না। তুই জানো আমি এই তোমার চোখের প্রেমে পড়েছিলাম প্রথম। আমি চোখ কপালে তুলে বললাম, এটা আমার চোখ। আমি আয়নার সামনে থেকে সরে আবার পেইন্টিংটার দিকে তাকিয়ে বললাম, আমার চোখ এত সুন্দর? আমি মুখে হাত দিয়ে তাকিয়ে আছি। নিজের চোখ নিজেই চিনতে পারিনি। ছি, কি লজ্জা। চলো এবার, সবাই না হলে ভাববে আমরা কি না কি করছি। কিন্তু তারা তো আর জানবে না আমার যে বউ তিনি মিনিটে মিনিটে অভিমান করে, কিছু করার সময় নাই। আমি লজ্জায় চুপ করে বেরিয়ে এলাম। মনে মনে দারুণ হ্যাপি আমি। কোরবানির ঈদ আর মাত্র 4 দিন পর। বিয়ের পরই প্রথম ঈদ আমার ও আপুর। এবার আমার আপুকে ছাড়া একা ঈদ করতে হবে। মনটা ভার। আপু শ্বশুর বাড়ির নতুন মানুষজন নিয়ে দিনটা পার করবে, আর আমি বাসায় আপু আম্মুর সাথে। আপুর মতো যে আমাকে শ্বশুর বাড়ি যেতে হয়নি, তাই আমি স্বস্তি পাচ্ছি। কারণ আপুর মতো আমাকে যদি স্পর্শরা নিয়ে যেত, তাহলে আমাকে বাবা মাকে ছাড়া ঈদ করতে হতো, আর আমি খুব কষ্ট পেতাম। আপুর সাথে দিনরাত ফোনে কথা বলা হয়, তার মনটাও খারাপ, কিন্তু কিচ্ছু করার নাই। বাবা আমাকে আর আপুর জন্য সেম 2 রঙের 3 পিস এনে দিয়েছে। শাশুড়ি মা 2টা শাড়ি দিয়েছে, একটা পরে ঈদের দিন তার বাসায় যেতে হবে। আমি আমতা আমতা করে রাজি হয়েছি। রাতে একটা টেক্সট করলাম স্পর্শকে, তিনি ফোন দিল আমাকে। একটু আধটু কথা হয়, এখন আগের মতো আর ইগনোর করে না। আমি ফোন রিসিভ করেই সালাম দিলাম। উনি বলল, শাড়ি পছন্দ হয়েছে? আমি বললাম, আপনি পছন্দ করেছেন? না, আম্মুর পছন্দ। সব সময় আমি পছন্দ করি, এই জন্য এবারে আর আমাকে পছন্দ করতে দেয়নি। ওহ, খুব সুন্দর হয়েছে। আম্মুর পছন্দ তো খুব সুন্দর। আমার পছন্দ করা জিনিস সুন্দর না? ভালোই, কিন্তু আম্মুর পছন্দ বেশি সুন্দর। তাই আমার পছন্দের জিনিস পছন্দ না হলেও তোমার সেসব পড়তেই হবে। আপনার পছন্দ খারাপ হলেও আমি পড়তামই, কারণ আপনি মানুষটাই আমার খুব প্রিয়। তাই আপনার সব জিনিস আমার কাছে খুবই স্পেশাল। কথা বলার পর আমি চুপ মেরেছিলাম। স্পর্শকে এইভাবে প্রিয় বলে দিলাম, কথার তালে তালে। স্পর্শ যে আমার মুখে এসব শুনে খুশির জোয়ারে ভাসতেছে আমি জানি। স্পর্শ আর কথা বলছে না। আমি আমতা আমতা করে নিশ্চুপ আছি। হঠাৎ টুংটুং আওয়াজ করে কলটা কেটে গেল। আমি বোকার মতো তাকিয়ে রইলাম। এটা কি হলো? আমার এত আবেগ মাখা কথা শুনে উনি কিছু না বলেই কল কেটে দিল। আমি রাগ করার টাইম পেলাম না, তার আগেই টুম করে মেসেজ এলো স্পর্শের নাম্বার থেকে। আমি ওপেন করে দেখি, এত আবেগ অনুভূতি ভালোবাসা দেখিয়ে আর কখনো আমার সাথে কথা বলবে না। আমি এসব সহ্য করতে পারি না। মন চায় ছুটে গিয়ে তোমাকে বুকের মধ্যে ঝাপটে ধরি, কিন্তু সেসব এই মুহূর্তে অসম্ভব। আমি বাধা,
তাই আমাকে কন্ট্রোললেস করবে না। যত ভালোবাসা সব আমার কাছে এসে দেখাবে, বলবে আমি অনুভব করব। আমাকে ছটফট করতে হবে না। আমি জল ভরা দৃষ্টিতে লেখাগুলো পড়লাম। স্পর্শের কষ্টগুলো যেন আমার হৃদয় ছুঁয়ে গেল। আমি তার ভালোবাসার গভীরতা যেন অনুভব করতে লাগলাম। স্পর্শের কথা ভাবতে ভাবতে আমি সারা রাত ঠিকমতো ঘুমোতে পারলাম না। সকালের দিকে আমার ঘুম চোখে নেমে এলো। সকালে ঘুম থেকে উঠতে আমার বেলা হয়ে গেল। এদিকে মায়ের ডাকাডাকি, চোখের ঘুম সব নিয়ে বিরক্ত হয়ে উঠলাম। বিকালে আমি পাশের বাড়ির ঝিনুক আপুর সাথে টেইলার্সের দোকানে এলাম। তার সাথে বাসার সামনেই দোকান, তিনি জামা বানাতে দিয়েছিল, সেটা নেব। আর আমি তার সাথে ঘুরতে এসেছি। দোকান থেকে ফেরার সময় দেখা হলো এলাকার রিপন ভাইয়ের সাথে। তিনি আমাদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি দূর থেকে তার কালো মুখের সাদা দাঁতগুলো দেখতে পেলাম। গুঞ্জনের শুনেছি ঝিনুক আপুর সাথে নাকি তার প্রেম আছে। কতটা সত্যি জানি না। ঝিনুক আপু আমার আপুর থেকেও অনেক বড়, তাই তার সাথে আমার বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্ক নাই। বড়র মতো সম্মান দিয়ে চলি, এসব জিজ্ঞেস করারও সাহস নাই। ওনার যে রাগ, আমি ক্লাস 5-এ থাকতে ওনার কাছে প্রাইভেট পড়েছি। পড়া না পারলে খুব মারতো, সেই থেকেই ভয় পাই। রিপন ভাইয়ের দিকে একবার তাকালেও না আপু। আমি সিআইডির মতো দুজনকে লক্ষ্য করে বাসায় এলাম। আজকের বিহেভিয়ার দেখে মনে হচ্ছে রিপন ভাই আপুকে পছন্দ করে, আপু করে না। কিন্তু আমি সবাইকে বলাবলি করতে দেখেছি, কি মাখামাখি দুজন। কই, আপুর চোখ একবার তাকালো না। আমি রাতে এসব নিয়ে 5 বান্ধবীর সাথে আড্ডা দিলাম। আর একদিন ঈদের, সবাই গরু কিনে ফেলেছে, আমাদেরটাও চলে এসেছে। লাল রঙের গরু। আমি দূরে দাঁড়িয়ে দেখছি শুধু। গরুটার কাছে ঘেঁষতে পারিনি, পারবো কি করে? শিং খাড়া করেই রাখে, মনে হয় কাছে গেলে গুতা মারবে। আমি আবার এই ভয় খুব পাই। স্পর্শ আমাকে কল করে তাদের কেনা গরু দেখালো পরদিন। 2 দিন আগেই আমাদের কোরবানির গরু কেনা হয়ে গেছে। স্পর্শদেরটা কেনা হয়েছে ঈদের আগের দিন। আমাদের ফ্ল্যাটেরও পাশের ফ্ল্যাটের সবাই সন্ধ্যার আগেই এসে আমাকে গোতাচ্ছে মেহেদি দিয়ে দিতে। প্রতিবার আপু আর আমি দুজনেই মিলে এই কাজ করি। এবার আমাকে একা করতে হবে। আমি অলস ভঙ্গিতে বসে আছি, ভাল লাগছে না। আপুকে ভিডিও কল দিয়ে দেখলাম তিনিও একই কাজ করছে, ননদ টনদ সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছে। আপু অনেক ভালো মেহেদি পরাতে পারে, আমিও তো সুন্দর করে পারি না আপুর মতো। এবার আমাকে কে মেহেদি পরিয়ে দিবে? আপুর শাশুড়ি মা নাকি আপুকে বলেছে কাজ বাদ দিয়ে মেহেদি দিয়ে দিতে। আপুও তাই করছে। আমি কোনো রকম ফুল পাতা দিয়ে কাজ শেষ করলাম। তারপর নিজের হাতের দিকে তাকিয়ে আপুকে কল করে বললাম, এবার আমাকে কে মেহেদি পরিয়ে দিবে? রেস্ট নিয়ে খাবার খা, তারপর আস্তে আস্তে দিয়ে ফেল। আমি পারবো না, তুমি চলে আসো, আমাকে মেহেদি পরিয়ে দাও। বাচ্চাদের মতো করিস কেন? আমি কি করে আসবো? আমি ঈদের 3 দিন পর আসতে পারবো, এর আগে আসা সম্ভব না। কেন? না না, শ্বশুর বাড়ির দাওয়াত সেখানে, তারপর ফুপু শাশুড়ির বাড়ি। আমরা কি কিছুই না তোমাদের? আমাদের বাড়ি সবার পর কেন আসবে? এটা কেমন নিয়ম? ওখানে কি পরে যাওয়া যাবে না? তুমি কালকেই বিকেলে চলে আসবা। পারবো না রে, আমার হাতে কিছু নাই। এখন আমি তাদের বাড়ির বউ, তাদের সিদ্ধান্তের উপরে আমি কথা বলতে পারবো না। তাদের কথাই আমাকে মানতে হবে, আমি মানতে বাধ্য। তোমার কোনো মতামতের দরকার নাই। এটা কেমন নিয়ম? আমি তো কখনো এমনটা মানবো না। আমি সবার আগে আমার বাবার কাছে আসবো, তারপর বাকি সব। এটা করলে অশান্তি হবে, এখন বুঝবি না। শ্বশুর বাড়ি একবার যাও, তারপর বুঝবি। এমন করলে আমি শ্বশুরবাড়ি কোনো দিন যাব না। স্পর্শকে ছাড়া থাকতে পারবি? ওনাকে ঘর জামাই করে রাখবো। দুষ্টু বোন আমার। রাত ঠিক 12টার সময় আমি স্পর্শকে কল করলাম। তিনি রিসিভ করলো 3 বারের বেলায়। আমি কোনো কথা না বলে আগে ঈদ মুবারক বললাম, অনেক জোরে বলেছি। এপাশে স্পর্শ কান থেকে ফোন সরিয়ে রেখেছে, কারণ আমি অনেক জোরে বলেছি, তার কানে লেগেছে। শান্ত হতেই স্পর্শ বলল, এত জোরে কেউ বলে? আমার কান মনে হয় ফেটে গেল। আমি আনন্দিত কণ্ঠে বললাম, আমি আগে আপনাকে ঈদ মুবারক বলেছি। এত তাড়াহুড়া না করলেও আমি তোমার আগে বলতাম না, তোমাকে আগে বলার সুযোগ দিতামই। আমি কপাল কুঁচকে বললাম, কেন? কারণ আমি চাই তুই সবকিছুতে ফার্স্ট থাকো। স্পর্শ নির্লিপ্ত গলায় বলল। আমি চুপ করে ফোন কানে ধরে স্পর্শের কথা শুনছি। ওইভাবেই কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। বিকেলে স্পর্শ এলো মাংস নিয়ে। এপাশ থেকে আব্বুও গিয়েছিল দিতে। তারপর
আপুর বাসায় গেছে। স্পর্শের সাথে সিফা এসেছে। স্পর্শ শুভ্র রঙের পাঞ্জাবি পরে এসেছে। এটা আমরাই দিয়েছি, খুব মানিয়েছে। সিফা এসে আমাকে বলল শাড়ি পরতে। স্পর্শ নাকি তাই বলেছে। আমার গলা শুকিয়ে আসে শাড়ি পরার কথা শুনলেই। আজও তাই হলো, কিন্তু সিফা শাড়ি পরাতে দক্ষ। সেই সাথে শাশুড়ি মায়ের পছন্দ করা মেরুন রঙের শাড়িটা পরিয়ে দিল। এখন আমায় ওদের সাথে ওই বাসায় যেতে হবে। স্পর্শ বাইরে বসে আছে, আম্মু তাকে খাওয়ানোর চেষ্টা করছে। আমার শাড়ি পরা হতেই সিফাকেও ধাক্কিয়ে পাঠিয়ে দিলাম। আম্মু দুজনকেই খাওয়াচ্ছে। আমি সাজগোজ করতে লাগলাম। স্পর্শকে দেখলাম খাবারের সামনে অসহায়ভাবে বসে আছে। তিনি আর খেতে পারছে না বোঝা যাচ্ছে, কিন্তু আম্মু তো তা মানছে না। জামাইকে পেয়েছে তো আর কি লাগে। তিনি স্পর্শের প্লেট ভরে ফেলছে। আমি গিয়ে আম্মুকে থামালাম। স্পর্শ প্লেটের খাবার আর গিলতে পারল না। আমি তাকে হাত ধুয়ে উঠতে বললাম, আর মাকে বললাম, তুমি তো দেখি খাইয়েই মেরে ফেলবে। মা লজ্জা পেল একটু, আমার কথাই না, স্পর্শ কেমন নাকানি চুবানি খেতে দেখে। লজ্জায় আমতা আমতা করতে লাগলো স্পর্শের সামনে। তিনজন এই বাসায় চলে এলাম। বিকেলের সময়টা এই বাসায় কাটলো। আর একটা জিনিস ঠিক হলো, 2 দিন পর একটা ফ্যামিলি ট্যুরে যাওয়া হবে। আমাদের বাড়ির সবাই, স্পর্শদের বাড়ির সবাই, আর আপুদের বাড়ির আপি ভাইয়া। এই ট্যুরের কথা শুনে আমার আনন্দের সীমা রইল না। বেড়াতে যেতে কে না পছন্দ করে, আমিও করি। আর তা যদি হয় আপন মানুষদের সাথে, তাহলে তো কথাই নেই। বাড়িতে এসে আব্বু এসেছে দেখলাম। তাদের কথাটা বললাম। তারা রাজি না, বলল আমরাই যাব, তারা যাবে না। আমি স্পর্শকে ফোন করে জানিয়ে দিলাম সব। স্পর্শ বলল, ডোন্ট ওয়ারি, আমি সবাইকে রাজি করিয়ে নিয়ে যাব, টেনশন করো না। আচ্ছা। আপুরা 3 দিনের আগে ফ্রি হতে পারেনি, তাই আমাদের 3 দিন পরেই ট্যুরে যাওয়ার বন্দোবস্ত হলো। আমার আব্বু আম্মুকে রাজি করাতে স্পর্শের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। অবশেষে সফল হয়েছে। তাই তো আজ 3 দিন পর আমরা সবাই হই হল্লা করতে করতে বেড়াতে যাচ্ছি। আমরা সবাই যাব স্পর্শের নানু বাড়ি সিলেট। এত দূরে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু আমার নানা শ্বশুর বাড়ির লোকেরা আমাকে আর আমার পরিবারকে নিয়ে যাওয়ার জন্য পাগল করে দিচ্ছে। কারো সময় ও সুযোগের অভাবে আর যাওয়া হয়নি। এবার ট্যুরে যাওয়ার কথা শুনতেই সেখানে যাওয়ার কথা বলছে। বেড়ানোও হবে, তাদের দাওয়াত রক্ষা করা হবে। এজন্য সেখানেই যাচ্ছি সবাই। আপু আম্মু আর আমার শ্বশুর শাশুড়ি এক গাড়িতে, আপু ভাইয়া আর আমি স্পর্শ এক গাড়িতে, মোহিনী ভাবি ভাইয়া আর সিফা এক গাড়িতে। স্পর্শ ড্রাইভ করছে, আমি পাশে বসা, পেছনে আপু আর মাহিন ভাইয়া। আমরা 4 জনেই টুকটাক কথা বলছি। আপু তার শ্বশুরবাড়ি, ননদ, নানা শ্বশুরবাড়ি সবার গল্প করছে। আমি তাই মনোযোগ সহকারে শুনছি। আপু আর আম্মু আমাকে এখানে আসার আগে পই পই করে বলেছে আমি যেন খুব ভদ্র হয়ে থাকি, আর কথা যেন কম বলি, সবার সাথে ভদ্রতার সাথে কথা বলি, আর বুঝে শুনে যেন বলি। আমিও মাথা নেড়েছি। অর্ধেক রাস্তা আসতেই মাহিন ভাই আর আপু সামনে এলো, জোর করে আমাদের পিছনে পাঠিয়ে। কারণ স্পর্শ একা সম্পূর্ণ রাস্তা ড্রাইভ করলে অনেক ক্লান্ত হয়ে যাবে, তাই ভাইয়া করছে এখন। পেছনে আসতেই স্পর্শ খপ করে আমার হাত ধরে হাতের পিঠে একটা চুমু খেলো। আমি বিস্মিত নয়নে স্পর্শের দিকে তাকালাম। স্পর্শ হাত নিজের হাতের মুঠোয় রেখেই চোখ বন্ধ করে আছে সিটে। আমি ছাড়ানোর জন্য চেষ্টা করতে করতে সামনে তাকালাম। আপুরা আমাদের ধ্যানে নাই। আমি নিচু স্বরে স্পর্শকে বললাম, হাত ছাড়ুন। স্পর্শ আমার কথার প্রত্যুত্তর করল না, অন্য কথা বলল। আমার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে রাখো, যেতে আমাদের আরো অনেক সময় লাগবে। একটু ঘুমাও, তাহলে মনে হবে তাড়াতাড়ি চলে এসেছি। আমি বড় বড় চোখ করে স্পর্শের দিকে তাকিয়ে আছি। এই লোকটার মাথা খারাপ হয়ে গেছে, কি সব বলছে। সামনে আপু আর ভাই আছে, সেটা কি ভুলে গেছে নাকি? আপুদের সামনে আপনি এসব কি বলছেন? তাদের সামনে আমি আপনার এত কাছাকাছি থাকবো, তারা কি ভাববে? আপনার লজ্জা লাগছে না? স্পর্শ বন্ধ চোখ খুলে আমার দিকে তাকালো সরাসরি এবার, তারপর বলল, কি ভাববে? আমরা যে হাজব্যান্ড ওয়াইফ সেটা কি ভুলে গেছো? কাছাকাছি থাকলে কি আমাদের সম্পর্কে বৈধতা আছে। আর আমি জাস্ট আমার কাঁধে মাথা রেখে ঘুমাতে বলেছি, চুমু খেতে বলিনি যে লজ্জা পাবো।
স্পর্শের এমন লাগাম ছাড়া কথা শুনে আমি চুপ করে গেলাম। আপু আর ভাইয়া নিজেদের মতো কথা বলছে, আমাদের দিকে তাদের খেয়াল নাই। স্পর্শের কাছে হার মেনে আমাকে তার কাঁধে মাথা রাখতেই হলো। অনেকক্ষণ জার্নিতে আমার চোখে ঘুম তাড়াতাড়ি নেমে এলো। সবার আগে এই বাসায় আমরা পৌঁছলাম। আমার ঘুম ভেঙে গেছে এখানে আসার আধা ঘন্টা আগে। আমি ঘুম থেকে চোখ মেলে দেখেছি স্পর্শ জাগ্রত। তিনি আমার ঘুমন্ত মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি চোখ মেলে তার চোখের গভীরতা দেখে থতমত খেয়ে গেলাম। স্পর্শ আমার চোখের দিকে দৃষ্টি রেখে বলল, ঘুম ভেঙেছে আপনার তাহলে? সম্পূর্ণ রাস্তা শেষ করেই আপনার ঘুম ভাঙলো? আমি স্পর্শের কাঁধ থেকে মাথা উঠিয়ে সরে বসলাম। জানালা দিয়ে বাহিরের দৃষ্টি ফেলে বললাম ঘুমো ঘুমো কণ্ঠে, আমরা কি চলে এসেছি? আর কত দূর? তাকিয়ে থাকো আর 5 মিনিট, তাই পুরোনো কালের দোতলা বাড়ি দেখতে পাবা। সেটাই তোমার মামা শ্বশুর বাড়ি। সত্যি এত তাড়াতাড়ি চলে এলাম? অবাক গলায় বললাম, কারণ আমার মনে হচ্ছে আমি এইমাত্র ঘুমিয়েছি, এত তাড়াতাড়ি চলে এলাম এমনটাই মনে হচ্ছে। জি না ম্যাডাম, আপনি পাক্কা 3 ঘন্টা ঘুমিয়েছেন। আমি অবাক স্বরে বললাম, এত সময়? আমার তো মনে হচ্ছে এইমাত্র ঘুমালাম। ভালো, চলে এসেছে, ওই দেখো। বাড়িটার দিকে তাকিয়ে আমার মনে হলো না এটা আদিমকালের। মডেল আদিমকালের হলেও চকচকে একদম পুরনো বাড়ি। এটা দেখলে কেউ বলবেই না, শুধু ডিজাইনটাই পুরনো। এত সুন্দর করে যত্ন করে রেখেছে এটা যে পুরনো বাড়ি বোঝার উপায় নেই। চকচকে রং, পরিষ্কার পরিচ্ছন্ন রাজাদের বাড়ি মনে হচ্ছে। আমরা সবার আগেই পৌঁছিয়েছি, তাই সবার আগে ভিতরে গেলাম আমরাই। আমি খুঁটিয়ে খুঁটিয়ে চারপাশ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। আধা বয়স্ক একটা লোক আমাদের দেখে স্পর্শকে মনে হয় চিনতে পারল। আমাদের 3 জনকে তো আর চিনবে না। চিনতে পেরে ভিতরে চলে গেল। একটু পরে একদল লোক বেরিয়ে এলো, চিৎকার চেঁচামেচি করতে করতে। সেখানে একজন বয়স্ক মহিলা স্পর্শকে জাপটে ধরল। স্পর্শ তাকে নানু বলেছে। এটাই স্পর্শের নানু। আমি তাকে চিনি, তার সাথে আমার ফোনে কথা হয়েছে। আরো অনেক ছেলে মেয়ে, ছোট বাচ্চা অনেকে দাঁড়িয়ে আছে। মোটামুটি সবাইকেই আমি চিনি। স্পর্শের মামা 2 জন, মামি 2 জন, আর তাদের ছেলে মেয়ে 5 জন। সবার সাথে আমার আগেই সাক্ষাৎ হয়েছে, শুধু এই বাসায় আসা হয় নাই। আমি মামা মামিদেরকে সালাম দিয়ে তাদের সাথে 2-1 কথা বললাম। নানু স্পর্শকে ছেড়ে আমাকে জড়িয়ে ধরল। সালাম দেওয়ার সুযোগ পেলাম না, তিনি খুবই মিশুক। স্পর্শের মামা তো 5 বোন, এক মামার 2 মেয়ে, এক মামার 3 মেয়ে। তাদের 2 জনের একজনেরও ছেলে নাই। স্পর্শের 4 মামাতো বোনই খুব ভালো, শুধু একজন বাদে। সেও ভালো, কিন্তু সে নাকি আগেই স্পর্শকে পছন্দ করত মনে মনে। নাকি স্পর্শের বউ হওয়ার স্বপ্ন দেখেছে, তাই আমার সাথে স্পর্শের বিয়ে হয়েছে আমাকে ভালোবেসে। এসব জানার পর থেকে নাকি তার মন ভেঙেছে, তাই সে এই একটা কারণে আমাকে সহ্য করতে পারে না। কিন্তু আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি, কিন্তু সে একটা কারণেই আমার সাথে মিশতে পারে না, দূরে থাকে। আমি যারার দিকে অসহায় মুখ করে তাকালাম, যারা এক দৃষ্টিতে স্পর্শের দিকে তাকিয়ে আছে। স্পর্শে তার ছোট মামাতো বোন ফারজানা ও মাইশার সাথে কথা বলছে। ওদের চকলেটের 2টা বক্স দিল। সবার সাথে আমরা ভিতরে গিয়ে বসলাম। তখনই বাবা, মা, মোহিনী ভাবিরা সবাই চলে এলো। সবাই ক্লান্ত, তাই ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে যে যার জন্য ঠিক করে রাখার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। সারা রাস্তা আমি ঘুমিয়ে এসেছি, তাই আমার চোখে ঘুম নাই। আমাকে আর স্পর্শকে এক রুমে থাকতে দেওয়া হলো। স্পর্শ রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে বুঝলাম না। তিনি আমার সাথে ঘুমিয়েছেন, তাহলে তিনি আবার এখন ঘুমাচ্ছে কেন? অদ্ভুত। আমি একাই জেগে থাকবো। এই বাসার সবার সাথে আগে কথা হলেও একটু ইতস্তত বোধ করি সবার সাথে কথা বলতে। যতই হোক মামা শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি নামটা আসলে কেমন যেন নিচে গুটিয়ে যায়, চঞ্চল ফিলিংসটা ভিতর থেকে ঘুমিয়ে যায়। আবার এটা আমার নানু বাড়ি থাকতো, তাহলে আমি কিছুতেই শান্ত স্বভাবের হয়ে থাকতে পারতাম না। লাফালাফি চঞ্চলতা তো আমার রক্তে রক্তে মিশে আছে, কিন্তু নিজের শ্বশুরবাড়ি গেলে আর এখানে এসে আমি একদম শান্ত স্বভাবের ভদ্র হয়ে যাই। গালে হাত দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আছি,
কোন দিকে যাব বুঝতে পারছি না। সেই মুহূর্তেই যারা এসে আমার হাত ধরে টেনে নিচের রুমে নিয়ে গেল। আমি বিস্মিত হয়ে যারার দিকে তাকিয়ে আছি। যারা আমার থেকে এক ক্লাস নিচে পড়ে, এজন্য আমি নাম ধরে সম্বোধন করি। যারা আমার ছোট থাকলেও আমাকে নাম ধরে ডাকে, ভাবি বলে না। ওকে যেদিন আমি প্রথম জিজ্ঞেস করেছিলাম তুমি আমাকে ভাবি বলো না কেন, আমি যে তোমার ভাবি হই, আর তুমি তো আমার বয়সে বড় না, তাহলে আমাকে এভাবে বলতে সমস্যা কি? সেদিন অকপটে বলে দিয়েছিল, তুমি সম্পর্কে আমার ভাবি হলেও আমি তোমাকে কোনোদিন ভাবি বলবো না। আর তোমাকে যে আমি ভাবি বলি না সেটা কেউ জানবেও না, কারণ আমি কখনো কারোর সামনে তোমার সাথে কথাই বলবো না। তোমাকে চিনি না এমন করেই থাকবো। অদ্ভুত মেয়ে। যারা আমাকে ওর রুমে এনে বসিয়ে গল্প শুরু করলো, আর ফোনে একটা খুব সুন্দর ছেলেকে দেখালো। বলল এই ছেলে নাকি ওকে ভালোবাসে, ওর পিছনে ঘুরঘুর করে, ওর পিছনে কত ছেলের লাইন লেগে আছে, ও নাকি ওদের কলেজের সবচেয়ে সুন্দরী, সবাই ওর জন্য পাগল। নিজেকে নিয়ে আরো কত কিছু যে বলল গর্ব করে। আমি বিরক্ত মুখে ওর এই আজাইরা প্যাচাল শুনতে লাগলাম। 1 ঘন্টা ওর সামনে বসে রইলাম। এত কথা বলতে পারে, এ তো দেখি আমার থেকেও বাঁচাল। মনে মনে ভাবছি, কেউ আমাকে এখানে তো থেকে বাঁচিয়ে নিয়ে যাও। এই মেয়ে তো আমার কান খেয়ে দেবে দেখছি। আমাকে বাঁচানোর জন্য আমার উনি চলে, মানে স্পর্শ। স্পর্শ ঘুম থেকে উঠে আমাকে আশেপাশে না দেখে অপরিচিত জায়গা কোথায় আছি চিন্তা করে খুঁজতে চলে এসেছে। স্পর্শের ডাকটা যেন আমাকে স্বস্তি ফিরিয়ে দিল। আমি থপ করে দাঁড়িয়ে পড়লাম বিছানা থেকে। আমি চাই, আমাকে ডাকছেন উনি। আমাকে দাঁড়াতে দেখে যারাও দাঁড়িয়ে পড়ল আর আমার হাত টেনে ধরল। আরে কোথায় যাচ্ছ? সবসময় তো তোমার উনির সাথে থাকবে, এখন না হয় একটু আমার সাথে গল্প করো। না মানে কোনো দরকার কিনা, আবার পরে গল্প করবো করি। না, এখন কত সুন্দর গল্প করছি, আমার আবার প্রথম থেকে শুরু করতে হবে। এখনই গল্পটা শেষ করে যাও, আমার অনেক কথা বলার বাকি আছে। তুমি যে কোনো দিক দিয়ে আমার মুখের যোগ্য না সেই সব তো বলাই হলো না। ভাইয়া যে তোমাকে কি দেখে তোমার জন্য পাগল হলো সেটা ভেবে আমার মাথা নষ্ট হয়ে যায়। আমার আম্মুরও ইচ্ছে ছিল জানো, আমাকে স্পর্শ ভাইয়ের সাথে বিয়ে দিবে, কিন্তু তোমার জন্য সব নষ্ট হয়ে গেল। ফুপি আম্মাকে কিছু বলার আগেই তিনি জানান তারা নাকি স্পর্শ ভাইয়ের জন্য মেয়ে ঠিক করে ফেলেছে। মেয়েটা নাকি স্পর্শ ভাইয়া নিজে পছন্দ করেছে। আমাদের মা মেয়ে দুজনের মন ভেঙে দিয়েছে তুমি। তোমার কি একটু গিল্টি ফিল হচ্ছে না? কেন হবে? এখানে আমার কি দোষ? আমি কি তোমার স্পর্শ ভাইয়ের জীবনে জোর করে এসেছি? না তো, স্পর্শ নিজে আমাকে নিজের জীবনের জন্য চুজ করেছে। তাই তোমার যত অভিযোগ আছে সব স্পর্শের কাছে প্রদান করো, আমাকে না বলে। আমি আর না দাঁড়িয়ে জারার থেকে হাত ছাড়িয়ে বেরিয়ে এলাম রুম থেকে। একটু এগুতেই স্পর্শের সাথে দেখা হলো। স্পর্শ এদিকেই আসছিল, আমাকে দেখে থেমে গেল। আমি কাছাকাছি যেতেই জিজ্ঞেস করলো, কোথায় ছিলে? যারার সাথে গল্প করলাম। আজ নিজে থেকে আমাকে তার রুমে নিয়ে গিয়েছিল আর অনেক গল্প করলো। ভালোই তো, এখন ওদের বাড়িতে আসছো, এখন তো গল্প করবেই, আগে যতই না বলুক। হ্যাঁ তাই বোধ হয়। আপনার ঘুম শেষ? হ্যাঁ, ওই আর কি, এখন আর ঘুমাবো না। ও চলো নানুর কাছে যাই। চলুন। স্পর্শ আমাকে নানুর কাছে নিয়ে গেল। সেখানে কিছু সময় গল্প করলাম দুজন। নানু খালি আমাকে লজ্জা দিল, বলল, নানা ভাই, এবার তোমাকে ঘরে একটা পোলাপান দেখে মরতে পারলে খুব শান্তি পাইতাম। বউটার এবার আনো বাড়িতে তাড়াতাড়ি, আমি কবে জানি মইরা যামু, তখন আমার লিগে কানবা না। মরার আগে আমার এই ইচ্ছাটা পূরণ কইরা দে নানা ভাই। আমি লজ্জা মাথা নিচু করেছিলাম। এমন কথা নানু বলবেন কল্পনাও করিনি। আমি পরের সময়টা চুপচাপ করেই ছিলাম। তাদের লাগাম ছাড়া কথাই আমি কি বলবো খুঁজেই পাইনি। নানু ঘুমাবে, তাই আমি আর স্পর্শ চলে এলাম রুম থেকে। মামিরা খেতে ডাকলো। আম্মু আপুরাও সবাই উঠে গেছে। সবাই খেতে এলাম। এদের আন্তরিকতা এত সুন্দর, খাবারও খুব টেস্ট। সবাই খাওয়ার সময় অনেক প্রশংসা করলো। স্পর্শের বড় মামির হাতের রান্না নাকি খুব ভালো, তিনিই রান্না করেছে। তৃপ্তি করে খেলাম। খাওয়া দাওয়ার শেষে আমি মামিকে বললাম, আপনার মতো রান্না আমাকে শেখাবেন মামি?
আমার কথা শুনে মামির সে কি হাসি। সেই কথা সবাইকে বলল। কেন যে কথা বলতে গেলাম, নিজের মাথায় নিজেই বাড়ি মারতে মন চাচ্ছে। কিন্তু বলা যেহেতু শেষ, এখন আর কিছু করার নেই। আমি মামিটাকে রান্না শেখানোর কথা বলে খুব ভুল করেছি। কিছুক্ষণ পরে বুঝতে পারলাম তিনি মজার ছলে আমাকে চরম অপমান করলো। তিনি যে জারার মা আমি তো ভুলেই গিয়েছিলাম। তিনি আমাকে সহ্য করতে পারেন না। সবার সামনে বড় মামি বলল, আমাদের স্পর্শ কি মেয়েকে বিয়ে করলো, সে নাকি রান্না পারেই না, আমাকে বলছে শেখাতে। আমার মায়ের দিকে ইশারা করে বলল, বিয়ান, আপনি দেখি মেয়েকে কিছুই শেখাতে পারেননি। আমার মেয়ে যারা মায়ের হাত থেকে ছোট, তাও সব পারে, এক হাতে রান্না বান্না সমস্ত কাজ পারে। ছোট মামি তখন বড় মামিকে টেনে বলল, থাক না বুবু, ও তো তোমার রান্না ভালো লেগেছে বলেই বলেছে। রান্না শিখতে হবে কেন? আমরা না হয় আমাদের স্পর্শের বউকে সবকিছু শিখিয়ে পড়িয়ে নেব, তাই না? এখনো পর্যন্ত সামান্য রান্না শিখতে পারিনি এই মেয়ে, দ্বারা রান্না শেখা হবেও না। এর রান্না তো কখনো খাওয়াই যাবে না। ভবিষ্যতে আমাদের স্পর্শর কপালে দুর্গতি আছে, বুঝতে পারছি। শুধু মেয়ের রূপ দেখে গলে গেল, গুণ দেখলই না। আমাদের বাসার সবাই আমরা লজ্জায় চুপ করে আছি। আম্মু আমাকে চোখ রাঙানি দিয়েছে। আমাকে আগেই পই পই করে বলে দিয়েছিল আমি যেন পাকনামো করে বেশি কথা না বলি কারোর সাথে। সেই উল্টোপাল্টা কথা বলে দিলাম। আমার জন্য সবাইকে কত কথা শুনতে হচ্ছে। বড় মামিকে কেউ থামাতে পারলো না। তাকে থামাতে সক্ষম হলো স্পর্শ। সেই মুহূর্তে স্পর্শ এখানে ছিল না, স্পর্শ ছিল রুমে। কারণ স্পর্শের আগে খাওয়া শেষ করে চলে গিয়েছিল, তাই সে চলে গিয়েছিল। এখন নিচে এসে এসব দেখে স্পর্শের শ্যামবর্ণ মুখটা লাল হয়ে গেল। সরাসরি মামির দিকে তাকিয়ে বলল, আমার বউ কি পারে আর না পারে সেসব আপনাকে দেখতে হবে না মামি, সেসব আমি বুঝবো। আপনি এসব মাথা না ঘামালেই আমরা খুশি থাকবো। সবার সামনে স্পর্শের কথা শুনে মামির মুখ হয়ে গেল বাংলার পাঁচের মতো। তিনি চুপ করে এক কোণে দাঁড়িয়ে রইল। আমি জানি মামি এমন কেন করছে, তাই মামির কথাই আমার কষ্টের থেকে রাগ হয়েছে বেশি। কিন্তু আব্বু আম্মু খুব কষ্ট পেয়েছে আমি বুঝেছি, তাই আমারও কষ্ট হয়েছে। তাদের আমার বোকামোতে কষ্ট পেতে হলো। পরদিন আমরা সবাই বেড়াতে গেলাম। সাথে স্পর্শের 5 মামাতো বোন আসলো। আমি গাড়িতে আপুর পাশে বসেছিলাম। সেই সুযোগকে যারা এসে স্পর্শের সাথে বসে পড়ল। আমি চোখ বড় বড় করে সেদিকে তাকিয়ে আছি। স্পর্শ যারাকে বলল, তুই এখানে বসলি কেন? এখানে মারিয়া বসবে, তুই নীতির পাশে বস। যারা গাল ফুলিয়ে বলল, ভাইয়া একদিন না হয় আমাদের পাশে বসেন, সবসময় আপনার বউয়ের সাথে থাকবেন, একদিন না হয় আমাদের সাথে থাকেন। স্পর্শ কিছু বলতে গিয়েও বলতে পারল না। আমি দূর থেকে তারা যে কিছু বলা বলি করছে বুঝতে পারছি। আমার মনে হয়েছিল স্পর্শ যারাকে নিজের পাশ থেকে উঠিয়ে আমাকে নিজের পাশে বসাবে, না হলে নিজের আমার পাশে এসে বসবে। কিন্তু তেমন কিছুই হলো না। দুইজনের একজনও উঠল না। আমি গাল ফুলিয়ে দুজনকে দূর থেকে দেখতে লাগলাম। যারার মুখে শয়তানি হাসি, সে আমার দিকে তাকিয়ে চোখ টিপল, মুখে কি যেন বলে বোঝাতে চাইল। আমি কিছুই বুঝলাম না। কিন্তু স্পর্শের উপর আমার রাগ হলো, অভিমান হলো খুব, কিন্তু প্রকাশ করতে পারলাম না। সারা রাস্তা আমার গোমরা মুখে থাকতে হলো। নিঝুম ঝকঝকে দুপুর, তটিনীর কুলে ডেকে চাই একলা ডাহুক। এমন নিস্তব্ধ দুপুরে শুধু নৌকার বৈঠা শব্দ করছে ছলাৎ ছল ছলাৎ ছল। এমনই এক ঘোর মাখার সময়েই ঘুরে বেড়াচ্ছিলাম বাংলার আমাজন নামে পরিচিত সিলেটের গোয়াইন ঘাটের রাতারগুলে। সন্ধ্যায় সবাই বাড়ি ফিরে এলাম। যাওয়ার সময় আমার গোমরা মুখ দেখে স্পর্শ যা বোঝার বুঝে গিয়েছিল। সেখানে যাওয়ার পর আর আমার হাত আর আমাকে 1 সেকেন্ডের জন্যেও ছাড়েনি। প্রকৃতির অপার সৌন্দর্য আমি স্পর্শের হাত ধরে দেখলাম, জানলাম। আসার পথে স্পর্শের সাথে আমি বসেছিলাম। যারা দূর থেকে মুখটা কঠিন ভাব করে রেখেছিল। গাড়িতে সবার অগোচরে স্পর্শ আমার গালে চুমু দিয়েছিল। ভুলবশত সেটা যারা নজরে পড়ে যায়, এজন্য আর একটা চমক আমার জন্য অপেক্ষা করে। শুয়ে শুয়ে সবাই বিশ্রাম নেয়, ফিরে আসে। স্পর্শ কিছু সময় শুয়ে থেকে কোথায় যেন চলে যায়।
আমি রুমে একাই থাকি। এই সুযোগে যারা রুমে আসে আর আমাকে টেনে উঠিয়ে যে গালে স্পর্শ চুমু খেয়েছিল সেখানে ঠাস করে চর বসিয়ে দেয়। আমি চোখ দুটো বড় বড় করে যারার মুখের দিকে তাকিয়ে থাকি। চর মারার কারণটা অজানা আমার কাছে। যারার ফর্সা মুখ লাল টকটকে হয়েছে রাগে। আমারও রাগ মাথায় উঠে গেছে। আমি কি করব ভেবে না পেয়ে ঠাস করে একটা চর মেরে দিই যারার গালে। আমার হাতে চর খেয়ে যারা চিৎকার করে ওঠে। তোমার সাহস তো কম না, তুমি আমার বাসায় এসে আমাকেই থাপ্পড় মারলে। হ্যাঁ মারলাম, কিন্তু তোমারও তো সাহস কম না। তুমি বাড়ির আত্মীয়কে থাপ্পড় মারো। তোমার মতো বেয়াদব তো আমি দুটো দেখিনি। তোমাকে মেরেছি, বেশ করেছি, আবার মারবো। বলেই যারা ওর হাত উঁচু করলো মারার জন্য। আমি ওর হাত মুচড়ে ধরলাম। তোমার সমস্যা কি? মারামারি করতে এসেছো কেন? স্পর্শ ভাইয়া তোমাকে তখন চুমু খেলো কেন? হোয়াট? এই কারণে তুমি আমাকে মারতে এসেছো? হ্যাঁ, ভাইয়া তোমাকে স্পর্শ করবে কেন? আমি ভাইয়াকে ভালোবাসি, সে শুধু আমাকে স্পর্শ করবে, আদর করবে, ভালোবাসবে। বোন হিসেবে তোমাকে যথেষ্ট ভালোবাসে। তুমি তোমার পাগলামো বন্ধ না করলে তোমার এই আজে বাজে পাগলামোর কথা কিন্তু আমি স্পর্শকে বলে দেব। তখন স্পর্শ তোমার মুখের দিকে ফিরেও তাকাবে না। আর আমি তার ওয়াইফ, তিনি আমাকে আদর করবে, ভালোবাসবে, সেটা নিয়ে যদি তুমি জেলাস ফিল হও আমার তাহলে কিচ্ছু করার নেই। সরি। যারা রাগে ফুঁসতে ফুঁসতে রুম থেকে বেরিয়ে গেল। আমি আর ঘুমাতে পারলাম না। ঘুম চোখে আর আসলো না। গালে হাত দিয়ে বসে রইলাম। স্পর্শ রুমে এসে আমাকে এভাবে বসে থাকতে দেখে কাছে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে, মন খারাপ? আমি মাথা নেড়ে না বললাম। স্পর্শ চোখে সরাসরি আমার গালে থাপ্পড়ের দাগ পড়লো। উত্তেজিত হয়ে আমার পাশে বসে গালে হাত দিয়ে জিজ্ঞেস করলো, তোমার গালে কি হয়েছে? আমি গাল লুকানোর চেষ্টা করে বললাম, কিছু হয়নি তো। মিথ্যা বলছো, দেখতে মনে হচ্ছে কেউ যেন আঘাত করেছে। 5 আঙ্গুল স্পষ্ট ফুটে আছে। না মানে আসলে কে এসেছিল রুমে? আর এই কাজ কে করেছে? কেউ করেনি। এই কাত হয়ে ঘুমাচ্ছিলাম তো, তাই এই এরকম হয়ে গেছে। তোমার কি আমাকে পাগল মনে হয়? যা বোঝাবে আমি তাই বুঝবো? আপনি আমাকে ভুল বুঝছেন। ওকে না বললে আমি খুঁজবো কে আমার বউকে এমন টর্চার করেছে। স্পর্শ দুহাত আমার 2 হাতে রেখে কথাটা বলল। তারপর দুজনের কপাল এক করে চুপ করে রইল। আমিও চুপ করে আছি। স্পর্শের চোখ বন্ধ। আমি তাকিয়ে তার উঁচু নাকের দিকে চেয়ে আছি। স্পর্শের ঘন ঘন নিঃশ্বাস আমার চোখে মুখে বাড়ি খাচ্ছে। আমি পলক ফেলছি শুধু। পাক্কা 5 মিনিট পর স্পর্শ চোখ খুলে তাকালো। আমি তো তাকিয়েছিলাম। দুজনে চোখাচোখি হয়ে গেল। আমি ফট করেই হেসে উঠলাম। এত কাছ থেকে স্পর্শকে কেমন অদ্ভুত দেখাচ্ছে। আমি নিজের হাসি আটকাতে পারলাম না। আর আমার হাসি যথেষ্ট স্পর্শের রোমান্টিক মুড নষ্ট করার জন্য। আমার এমন পাগলের মতো হাসি দেখে স্পর্শ আমাকে ছেড়ে দূরে সরে ভ্রু কুচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, হুট করে এত হাসির কি হলো? আমি হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছি। আর স্পর্শ কপালে চিন্তার ভাঁজ ফেলে আমার দিকে বিরক্তিকর চাহনি নিয়ে তাকিয়ে আছে। আমি অনেক কষ্টে হাসি থামিয়ে উঠে বসলাম। স্পর্শ আমার দিকে থেকে চোখ সরিয়ে গটগট করে চলে গেল রুম থেকে। যাওয়ার আগে বলে গেল, আমার এত সুন্দর রোমান্টিক মুডটাই নষ্ট করে দিলা। আমার আর রোমান্স করা হবে না। বিকালের দিকে আমরা মালিনীর চড়ার চা বাগানের দিকে অগ্রসর হলাম। চারপাশে সবুজের সমারোহ। নীল আকাশের নিচে যেন সবুজ গালিচা পেতে আছে সজীব প্রকৃতি। উঁচু নিচু ঢিলা এবং ঢিলা ঘেরা সমতলে সবুজের চাষাবাদ। শুধু সবুজ আর সবুজ। মাঝে মাঝে ঢিলা বেষ্টিত ছোট ছোট জনপদ। পাহাড়ের কিনারা ঘেঁষে ছুটে গেছে আঁকাপাকা মেঠো পথ। কোনো যান্ত্রিক দূষণ নেই। কোথাও আবার ধাবমান পথে ছুটে চলছে রূপালী ঝর্ণাধারা। প্রকৃতির সকল সৌন্দর্যের সম্মিলন যেন এখানে। এমন অন্তহীন সৌন্দর্যে একাকার হয়ে আছে সিলেটের চা বাগান। বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ হলেও প্রকৃতি প্রেমীদের কাছে অন্য এক ভালো লাগার ধারক হয়ে আছে সিলেটের চা বাগান। তাই ছুটির অবসরে কিংবা বৈকালিক বিনোদনের তৃষ্ণা মেটাতে ছুটে যান চা বাগানের সবুজ অরণ্যে। সারাটা বিকাল চলে সবুজের ভিতর লুকোচুরি, হই হুল্লোড় আর আনন্দে অবগাহন। আব্বু আম্মু বাসায় এসেই শুয়ে পড়েছে। এত জার্নি তারা নিতে পারেনি।
কাল আমরা চলে যাব, 3 দিন শেষ। রাতে আজ সবাই আড্ডা বসলো। স্পর্শের ফোন আমার হাতে। আমি আজকে বেড়ানোর ছবিগুলো দেখছি। আমাদের পাশে ভাইয়া, আপু আর স্পর্শের 5 মামাতো বোন আছে। আমি ছবি দেখতে দেখতে আজকে তোলা ছবি পেরিয়ে গেলাম। গ্যালারি ফাংশন থেকে বেরিয়ে ফোন ঘাটাঘাটি করতে লাগলাম। স্পর্শ আবার কোনো মেয়ের সাথে কথা বলে নাকি চেক করছি। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে চ্যাটিং দেখছি। আমার বউ কি করছে? হঠাৎ করে স্পর্শের ফিসফিসিয়ে কানের কাছে বলা কথা শুনে সিটকে উঠলাম। ঠাস করে ফোন আমার কোলের উপর পড়ে গেছে। খুব ভয় পেয়েছি। আমি ভয়ের তো চোখে স্পর্শের দিকে তাকালাম। তার মুখে হাসি। আমি আমতা আমতা গলায় বললাম, কিছু না তো, ছবি দেখছি। আপনি খুব ভালো ছবি তুলেছেন আমার একা। স্পর্শ আমার পাশে খুব আয়েসি ভঙ্গিতে বসে বলল, তাই? আমি ঢোক গলে বললাম, স্পর্শ আমার কোলের উপর থেকে ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে ঠোঁটের কোণের হাসিটা আরো জোরালো করলো। আমি শুকনো ঠোঁট দুটো ভিজিয়ে নিচ্ছি বারবার। হোয়াটসঅ্যাপে তুমি কার ছবি দেখছো বউ? স্পর্শ শেষের কথাটা টেনে বলল। আমি তড়িৎ গতিতে নিচের দিকে তাকিয়ে হাত মোচড়াতে লাগলাম। আর চোখে স্পর্শের দিকে তাকালাম। স্পর্শ ফোন আমার সামনে ধরে একটা একটা করে কয়েকটা মেয়ের আইডিও মেসেজ দেখালো। এই মেয়েদের সাথে তোমার হাজবেন্ডের কোনো রিলেশন আছে নাকি দেখছিলে, তাই না? আমি মুখে কুলু পেটে দাঁতের দাঁত চেপে শক্তভাবে বসে আছি। স্পর্শ আমার দিকে তাকিয়ে আবার বলল, এরা আমার কলেজ ভার্সিটি লাইফের বান্ধবী, যাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। প্রতিদিনই একবার করে হলেও কথা হয়। তোমার সাথে ওরা মিট করতে চাচ্ছে অনেক দিন। এখানে থেকে গিয়ে একদিন ওদের সাথে মিট করিয়ে দেব। আমি লজ্জা পেলাম খুব। আমি এই মেয়েদেরকে সত্যি সন্দেহ করে মেসেজগুলো পড়তেছিলাম, কিন্তু স্পর্শের কাছে ধরা খেয়ে লজ্জায় নাকানে চুবানি খেলাম ভালোই। স্পর্শের ছোট মামার মেয়ে তনু এসে আমাকে জোর করে স্পর্শের সামনে থেকে নিয়ে গেল। স্পর্শ আসতেই দিবে না, তনু জোর করে নিয়ে বাসার ভিতরে নিয়ে এলো। আমিও তনু জিজ্ঞেস করছি কেন টেনে নিয়ে এলো। বলছে না, শুধু বলে আসো আমার সাথে ভাবি। আর কি করার, ওর সাথে ভিতরে ঢুকে গেলাম। ভেতরে এসে দেখলাম এখানে আর একজন আছে, মিলি, যারার ছোট বোন। দুজনে এখানে কি জন্য আমাকে আনলো কে জানে। আমাকে বিছানায় বসিয়ে রেখে এরা গুজুর গুজুর ফুসুর ফুসুর করতে লাগলো। আমি কান খাড়া করে ওদের কথা শোনার চেষ্টা করলাম, কিন্তু একটি বাক্য আমার কানে এসেও পৌঁছলো না। 2 মিনিট পরেই দুজনের মতলব বুঝতে পারলাম। তোমরা আমাকে এই শাড়ি পরানোর জন্য নিয়ে এসেছো? তনুর দিকে প্রশ্ন ছুড়লাম। ভাবি কাল তো আপনারা চলে যাবেন, তাই আজকে আমাদের তরফ থেকে ভাইয়ার জন্য একটা ছোট্ট গিফট। আপনাদের জন্য তেমন তো কিছুই করতে পারলাম না, তাই ভাবছি আপনাকে ভাইয়ার মনের মতো করে সাজিয়ে ভাইয়াকে সারপ্রাইজ দেব। আমি ওদের বললাম, এসবের কোনো দরকার নাই। আমি শাড়ি পরে ইজি ফিল করি না, এটা আমাকে পরিও না। আমরা অনেক সুন্দর করে পরিয়ে দিব, তুমি প্লিজ না করো না। ওদের মুখের উপর আর আমি কিছু বলতে পারলাম না। ওদের আনন্দটা মাটি করতে চাইলাম না। ওদের কথা মতো শাড়ি পরলাম। দুজন আমাকে ইচ্ছে মতো সাজালো। তারপর 2 পাশের 2 হাত ধরে দুজনে আমাকে সবার কাছে নিয়ে এলো। স্পর্শের পাশে নিয়েই বসিয়ে দিল। লাল রঙের শাড়ি পরেছি নতুন বউদের মতো, আবার ঘোমটা টেনেছি। এজন্য অটোমেটিকলি নতুন বউদের মতন একরাশ লজ্জা এসে ঘিরে ধরেছে আমাকে। স্পর্শ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, এটা দেখে আমার লজ্জার মাত্রা বেড়ে যাচ্ছে। তবুও জড়সড় হয়ে স্পর্শের পাশে বসে পড়লাম। এখানকার সবাই মিলে আমার প্রশংসা করছে। তনু আর মিলিকেও করছে, ওরা খুব সুন্দর সাজিয়েছে আমাকে। তাই সেই মুহূর্তে যারা এসে ওর বোন মিলিকে টেনে বাসার ভিতরে নিয়ে গেল আর আমার দিকে রাগি চোখে তাকালো। সবাই যার যার বউকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। স্পর্শ আমার হাত মুঠোয় নিয়ে বসে আছে। 5 মিনিট পর মিলি এলো, মুখটা কালো করে, গালে থাপ্পড়ের চিহ্ন দেখা যাচ্ছে। আমার সাথে মেশার ফল এটা বুঝতে বাকি রইল না। মিলির জন্য মন খারাপ হলো আমার। যারা যতটাই খারাপ, মিলি ততটাই ভালো। কি হয়েছে, মুখ কালো করেছো কেন? স্পর্শ আমাকে মলিন মুখে দেখে জিজ্ঞেস করলো। আমি মিলির থেকে চোখ সরিয়ে স্পর্শের দিকে তাকিয়ে বললাম, আমাকে কেমন লাগছে? কথা ঘোরানো শিখে গেছো দেখছি। কথা ঘোরালাম কোথায়? মন খারাপ কেন তাহলে? আমার জন্য একজন কষ্ট পাচ্ছে তাই। স্পর্শ কপালে চিন্তার ভাঁজ ফেলে বলল, তাই? কে? আছে একজন।
আচ্ছা বললেন না তো আমাকে কেমন লাগছে? কেমন লাগছে বলতে হবে কেন? আমার তাকানো দেখে বুঝতে পারছো না? না, আমি এত চোখের ভাষা বুঝতে পারি না। এটা ভালোবাসা। আমি তো বুঝি না, তাহলে কি আমার মধ্যে ভালোবাসা নাই? স্পর্শ চোখ বড় করে আমার দিকে তাকিয়ে বলল, আছে। সবার ভালোবাসা কি আর একরকম নাকি? আমি মিটিমিটি হাসছি মুখ ঘুরিয়ে। স্পর্শ আমার দিকে তাকিয়ে আছে। শাড়ি পরে হাঁটতে এখন আমার ঝামেলা না হলেও বাধা সৃষ্টি করতে যারা আছে। মোটামুটি আড্ডাটা শেষ হতেই আমরা সবাই বাসার ভিতরে যেতে লাগলাম। তখন যারা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাইলো। আমি ভয় পেয়ে মৃদু চিৎকার করে উঠলাম, কিন্তু আল্লাহর রহমতে আমি পড়ার আগে স্পর্শ পাশ থেকে আমাকে আঁকড়ে ধরেছে আর বাঁচিয়ে নিয়েছে। এটা বোধহয় স্পর্শের চোখে পড়েছে। স্পর্শ আমাকে সাবধানে দাঁড় করিয়ে যারাকে বলল, যারা তুই মারিয়াকে ধাক্কা দিলি কেন? যারা ভয়ে কাঁপছে। ও যে এইভাবে ধরা খাবে ভাবতেই পারেনি। ভয়ে কান্না করে দিয়েছে। স্পর্শ রাগে চিৎকার করে ফেলেছিল, কিন্তু যারার কান্না দেখে শান্ত হয়। আমিও দ্রুত এসে স্পর্শের এক হাত জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছি। কি হলো, কথা বলছিস না কেন? ধাক্কা কেন দিলি? সমস্যা কি তোর? আমি ইচ্ছে করে দেইনি ভাইয়া, অসাবধানতাবশত লেগে গেছে, বিশ্বাস করো। যারা কান্না মিশ্রিত গলায় বলল। স্পর্শ তাও বিশ্বাস করছে না। আমি অবস্থা বেগতিক দেখে স্পর্শকে অনেক কষ্টে থামিয়ে বললাম, ইচ্ছে করে দেয়নি মনে হয়, চলুন তো, ঘুম পাচ্ছে আমার। আমি স্পষ্ট দেখেছি যারা প্রতিহিংসা চরিত তোমাকে ধাক্কা দিয়েছে। এত রাগ কিসের ওর তোমার উপর? জানি না, কাল তো চলেই যাব, আজ আর ঝামেলা চাই না প্লিজ। পরদিন যখন আমরা সবাই চলে আসব, সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠতে যাব, কিন্তু সকাল থেকে আমি যারাকে দেখতে পাচ্ছি না। আমি এদিক ওদিক উকি ঝুঁকি দিয়ে যাচ্ছি, কিন্তু কোথাও নাই। গাড়িতে উঠে গিয়ে উঠলাম না। যারার সাথে শেষ একটা দেখা না করে শান্তি লাগছে না। আমি গাড়িতে না উঠে আবার বাসার ভিতরে চলে গেলাম আর সোজা যারার রুমে গেলাম। যারা বিছানার উপর বসে কাঁদছিল। আমি বিস্মিত হয়ে যারার কাছে গিয়ে ওর কাঁধে হাত রেখে বললাম, যারা, কি হচ্ছে তোমার? কাঁদছো কেন? সকাল থেকে তোমাকে খুঁজছি, তুমি রুমের ভিতর বসে আছো কেন একা? যারা অশ্রুসিক্ত নয়নে আমার দিকে তাকিয়ে আবার ভ্যা ভ্যা করে কেঁদে উঠল আর বলল, আমাকে স্পর্শ ভাইয়া 2টা থাপ্পড় মেরেছে। আমি অবাক গলায় বললাম, কেন? জানি না, শুধু বলেছে এ বয়সে এত উদ্যোক্ত ভালো না। আমি কি বলবো বুঝতে পারছি না। স্পর্শ হঠাৎ যারাকে মারলো কেন? আমি চিন্তা ভাবনা করছি। যারা আমাকে আবার বলল, তুমি তাই ভাইয়াকে সব বলে দিলে। আমি জানি তুমি সব বলেছ, না হলে স্পর্শ ভাইয়া এসব জানলো কি করে? আমি তাকে পছন্দ করি আর তোমাকে দেখতে পারি না। আমি কপাল কুঁচকে বললাম, কি? আমি আবার কি বললাম? আমি তো আরো মিথ্যা বলে তোমাকে বাঁচিয়ে দিলাম। যারা চোখ মুছতে মুছতে বলল, আমাকে ক্ষমা করে দাও। স্পর্শ ভাইয়াকে, আমার বাবাকে এসব বলতে দিও না, তাহলে আমি মরেই যাব। আমাকে আর মাকে খুব বকবে বাবা। আমি আর কখনো তোমার সাথে খারাপ বিহেভ করব না। স্পর্শ ভাইকে নিয়ে আর বাজে চিন্তাও করব না, তিনি আমার ভাই। আরে শান্ত হও, আমি স্পর্শকে বোঝাবো। তুমি আমার কথা শুনবে কিনা জানি না। তোমাকে ভাইয়া খুব ভালোবাসে, তোমার কথা শুনবে। তুমি বাঁচাও আমাকে। ওকে, চেষ্টা করব। আমাকে আর হিংসে করবে না কিন্তু। ওকে ভাবি। যারার মুখে ভাবি ডাক শুনে আমি তো চোখ দুটো বড় বড় করে ফেললাম। একদিনে ভাবি হয়ে গেলাম? বাবা! কাল ভাইয়া বলে দিয়েছে, তোমাকে ভাবি সম্বোধন না করলে আমার খবর আছে। এতদিন যে আমি তোমার সাথে কথা বলিনি কি কারণে, ভাইয়া ওসব ধরে ফেলেছে, আমাকে খুব শাসন করেছে। ভালোই তোমার মাথার ভূত তো নেমেছে। যারা মাথা নিচু করে রইল। আমি ওকে সান্ত্বনা দিয়ে বেরিয়ে এলাম, মনে মনে খুব হাসছি। কাল স্পর্শ ওকে থাপ্পড় মেরেছে, বকেছে, আমি সব দেখেছি। স্পর্শ সব ধরে ফেলেছে, টেরও পেয়েছি। কিন্তু আমি তবুও যারাকে দোষী করিনি, নিজে থেকে বাঁচিয়েছি। আমি জানি তো স্পর্শ নিজেই সব ধরে ফেলবে, আর যা করার নিজেই করবে। আমার বলার দরকার নেই। গাড়িতে স্পর্শের পাশেই বসলাম। স্পর্শ আমাকে মিটিমিটি হাসতে দেখে ভ্রুকুটি করে জিজ্ঞেস করলো, কি হয়েছে, একা একা হাসছো কেন? আমি হাসি মুখে স্পর্শের দিকে তাকিয়ে বললাম, এমনি। আচ্ছা একটা কথা বলি। কি কথা? আমি বললাম, আপনি কি আমাকে খুব বেশি ভালোবাসেন?
স্পর্শ আমার কথা শুনে বিস্মিত নয়নে তাকালো। হঠাৎ এই কথা কেন? বলেন না। তুমি কি এতদিনেও বুঝতে পারোনি? পেরেছি, আবার পারিনি। নিজে থেকে সবটা বুঝো। আমি আমার ভালোবাসাটা তোমাকে বোঝাতে পারবো না, সেটা তোমাকে অনুভব করে বুঝে নিতে হবে। তাও মুখে বলবেন না ভালোবাসি? বললাম তো, তুমি বুঝে নাও। মনের গহীনে কতটা ভালোবাসা লুকানো আছে তা বুঝিয়ে দিতে পারবো না, বের করতে হবে তোমায়। আমি আর প্রকাশ করতে পারবো না। কালো কিন্তু তুমি আমাকে মিথ্যা কথা বলেছো, আর যেটা আমি সব সময় অপছন্দ করি সেই কাজটা তুমি করেছো। আমার থেকে অনেক কথা লুকিয়ে গেছো, সহ্য করেছো একা একা। প্রথমে তোমাকে জানিয়ে দিয়েছিলাম সবকিছু আমার সাথে শেয়ার করবে, সব কথা সবার আগে আমাকে জানাবে, কখনো মিথ্যে বলবে না। কিন্তু সেই সবই তুমি করেছো। তবু কিন্তু আমি শান্ত আছি, নিজেকে কন্ট্রোল রেখেছি। আমি একা সব সামলাতে পারবো ভেবে আপনাকে জানাইনি। আর আমি জানতাম আমার বলতে হয় না, আমার সমস্ত সমস্যা সব কিছু আপনি ধরে ফেলবেনই। আমি কিছু আপনার থেকে লুকাতে পারবো না, সব কিছু আপনিই ধরে ফেলবেনই। আমার বিশ্বাস তো সত্যি হলোই, আমার না বলতেও আপনি সব জেনে গেলেন। এত কনফিডেন্স? অনেক। স্পর্শ আমার কথাই হাসলো, আমিও হাসলাম। রাস্তা পেরিয়ে আসতে গল্প ঘুম সবই হলো। অনেক দিন পর নিজের বাড়ি ফিরে এসে স্বস্তি পেলাম। আসার আগে শ্বশুরবাড়ির সবার থেকে বিদায় নিয়ে এসেছি। ভাইয়া আর আপুরা চলে গেছে নিজেদের শ্বশুরবাড়ি। আমি আব্বু আম্মু বাড়ি এসেছি। অনেকদিন পর একটা শান্তির ঘুম দিলাম, কিন্তু স্পর্শকে খুব বেশি মিস করলাম। এতদিন লোকটার সাথে একসাথে ছিলাম, আজ তিনি আমার পাশে নাই, কষ্ট তো হবেই, তাই মিসটাও বেশিই করলাম। তবুও কল করলাম না। ঘুম ভাঙলো স্পর্শের কলে। হ্যালো, আসসালামু আলাইকুম, ঘুম ঘুম কণ্ঠে বললাম। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছো? ঘুমিয়েছিলা? আপনি কি করছেন? কাজ করছি। এক জায়গা থেকে এসে কাজ শুরু করে দিয়েছেন? আপনার কি ক্লান্ত লাগছে না? না, আমি এত সহজে ক্লান্ত হই না। ও, ভালো। অনেক তো বেড়ানো হলো, এবার একটু লেখাপড়া শুরু করো। তোমার তো এক্সাম চলে এসেছে। সে তো দেরি আছে, আরো কয়েক মাস পর। চোখের নিমিষেই এই কয় মাস শেষ হয়ে যাবে। ঘুমানো বাদ দিয়ে বই খুলে বসো, কাল থেকে তো কলেজ খোলা। আসছো তো? আসবো, কিন্তু আমি এখন পড়তে পারবো না, আমি এখন রেস্ট করব। পাক্কা 3 ঘন্টা ঘুমিয়েছো, তাও তোমার রেস্ট করা হয় নাই? আরো করতে হবে। কেমন জার্নি করেছো? তোমাকে তো আর মাটি কাটতে নিয়ে যায় নাই, ঘুরেছো, বেরিয়েছো, তবু এত ক্লান্তি কোথা থেকে আসে? কোথায় ভেবেছিলাম আপনি বোধহয় আমাকে মিস করছেন, তাই কল করছেন। কিছু আবেগ মাখা রোমান্টিক কথা বলবেন তা না, ফোন করে টিচারদের মতো ধমকানো শুরু করে দিয়েছেন। আমি তো তোমার টিচারই। টিচার হওয়ার আগে কিন্তু আপনি আমার বর। আগে হবু বর ছিলেন, এখন শুধু হাজবেন্ড। আমার 3 বার কবুল বলা হাজবেন্ড। আপনি আমাকে হাজবেন্ডের মতো কেয়ার ভালোবাসা না দিয়ে বারবার টিচারদের মতো শাসন করতে পারেন না। এখন আমি তোমাকে টিচার হয়েই কল করেছি, তাই আমাকে সম্মান দিয়ে কথা বলো। ধুর, দুনিয়ায় এত চাকরি থাকতে এই টিচার হওয়ার ভূত আপনাকে কে দিয়েছিল বলেন তো? আমার এমন সর্বনাশ কে করলো আমি জানতে চাই। আমি স্পর্শ কারো কথায় কান দেই না, নিজেই যা ভালো লাগে তাই করি। অবশ্যই এটা আমারই সিদ্ধান্ত। আপনি নিজে আমার এত বড় সর্বনাশ করেছেন, আপনাকে আমি এর জন্য শাস্তি দিয়েই ছাড়বো। ওকে, দেখা যাবে। তাড়াতাড়ি উঠে পড়ো, বাই। রাগে কচকচ করতে করতে ওয়াশরুমে গেলাম। পরদিন অনেক দিন পর কলেজে এসেছি, কিন্তু এসেই মেজাজটা খারাপ হয়ে গেল। স্পর্শ একটা মেয়ের সাথে সারা কলেজ ঘুরে বেড়াচ্ছে, আমি আর মিষ্টি দুজনকে আগাগোড়া দেখছি।